হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ ঢ্যাঁড়স আলুর তরকারি। নিরামিষের দিনে যদি এইভাবে ঢ্যাঁড়স আলুর তরকারি রান্না করা হয়, গরম গরম এক থালা ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে জাস্ট অপূর্ব টেস্টি হয়, একদমই অল্প তেল মশলায়, অথচ খেতে দুর্দান্ত টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি 300 গ্রাম ঢ্যাঁড়স, একদম কচি কচি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে প্রথমে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে ঢ্যাঁড়সগুলোকে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। এখানে দেখো আমি একটা সুতির কাপড় নিয়েছি, সুতির কাপড়ের উপরে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে খুব ভালো করে ঢ্যাঁড়সগুলোকে মুছে নেব, যাতে ঢ্যাঁড়সের গায়ে একটুও জল না থাকে। খুব ভালো করে এইভাবে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে একটু মুছে নিতে হবে। তো সমস্ত ঢ্যাঁড়সগুলোকে দেখো খুব সুন্দর করে সুতির কাপড় দিয়ে মুছে নিলাম। ঢ্যাঁড়সের গায়ে কিন্তু আর একটুও জল নেই। এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। আর ঢ্যাঁড়স যদি এইভাবে মুছে রান্না করা হয়, তাহলে ঢ্যাঁড়স রান্না করতে করতে অনেক সময় ল্যাললেলে ভাব চলে আসে, সেই ল্যাললেলে ভাবটা কিন্তু আর থাকে না। তো তারপরে ঢ্যাঁড়সগুলোকে খুব সুন্দর করে কেটে নিতে হবে। ঢ্যাঁড়সের বোটার দিকটাকে প্রথমে একটু কেটে বাদ দিতে হবে, তারপরে পেছন দিকটাকে ঝাঁকানাকা করে কেটে বাদ দিতে হবে। আর ঢ্যাঁড়সের সাইজটা যেহেতু মিডিয়াম, মাঝখান থেকে এক ফালি করে কেটে নেব। আর ঢ্যাঁড়স এইভাবে একটু মাঝখান থেকে কেটে নিলে ঢ্যাঁড়সের মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও কিন্তু বোঝা যাবে। তো এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নেব। তো সমস্ত ঢ্যাঁড়সগুলোকে খুব সুন্দর করে কেটে দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এদিকে দেখো নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তার সাথে নিয়েছি একটা লাল টুকটুকে পাকা টমেটো। প্রথমে আলুটাকে কেটে নিতে হবে। এইভাবে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। খুব বেশি কিন্তু মোটা করব না, একটু পাতলা করে কাটবো, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যেহেতু ঢ্যাঁড়স সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না, তাই আলুটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে একটু পাতলা করে সরু সরু করে কেটে নেব। ঢ্যাঁড়সের মতোই এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। আলুটাকে দেখো খুব সুন্দর করে কেটে নিলাম, তার সাথে আমি টমেটোটাকেও কেটে নেব। টমেটোর বোটার দিকটাকে একটু কেটে বাদ দেবো, তারপরে ঠিক এইভাবে একটু লম্বা লম্বা পিস করে কেটে নেব। তো টমেটোগুলোকে দেখো পিস পিস করে কেটে নিয়েছি। আর তার সাথে আলুটাকে কাটার পরে অবশ্যই কিন্তু এইভাবে একবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আলুটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলু আর টমেটো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, একটা সাইডে আমি রেখে দেবো। তারপরে আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, খুব সুন্দর করে ঘোটানাটা করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপর আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে প্রথমে একটু ভেজে নেব। আর এই ঢ্যাঁড়সগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো যাবে না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে ঢ্যাঁড়সগুলো নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। আর যদি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজা হয়, তাহলে ঢ্যাঁড়সগুলো এরকমই গোটা গোটা থাকবে, আর ল্যালে ভাবটাও কিন্তু আসবে না। আর ঢ্যাঁড়স ভাজার সময় কিন্তু শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সটাকে ভাজতে হবে, লবণ দেওয়া যাবে না। লবণ দিলে কিন্তু ঢ্যাঁড়সগুলো নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। তো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ঘোরানাটা করে ঢ্যাঁড়সগুলোকে বেশ কিছু সময় ধরে দেখো ভেজে নিয়েছি। ঢ্যাঁড়সের মধ্যে দেখো কোনো রকম ল্যালে ভাব আসেনি, আর ঢ্যাঁড়সগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে। একটুখানি হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভাজলে ঢ্যাঁড়সের কালারটা আরও বেশি সুন্দর হয়ে যায়। তো এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে ঢ্যাঁড়সগুলোকে একটু হালকা লালচে করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তারপরে ওই কড়াইতে আমি আরও 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা ভাজা ঘ্রাণটা কিন্তু এই ঢ্যাঁড়স আলু তরকারিতে দারুণ লাগে। তো শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জিরেটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আর আলু ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আলুটাকে ভাজবো, তাহলে এইভাবে ঘোটানাটা করে ভাজতে ভাজতেই কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুর টুকরোগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিলাম। তো এখন আমি এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা।
দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে দুটো করে কেটে দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম আর হাফ ইঞ্চি মতো আদা বাটা দিয়ে দিলাম। সমস্ত কিছুকে একসাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে আর আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে। ততক্ষণ অবধি খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। বেশ কিছু সময় ধরে ঘোটানাটা করে ভেজে নেওয়ার পরে টমেটোটা বেশ একটু নরম হয়ে গেছে। আদা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কাতে কোনো রকম ঝাল হবে না, শুধুমাত্র একটু রঙের জন্য দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর ঢ্যাঁড়সের এই রেসিপিতে মশলার পরিমাণটা যত কম দেবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে। তো দেখো 2 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে সবশেষে এর মধ্যে দিতে হবে লবণ। লবণটা কিন্তু আগে দেওয়া যাবে না। লবণটা যদি আগে দিতাম তাহলে ঢ্যাঁড়সগুলো এতক্ষণে নরম হয়ে গিয়ে ঘেটে যেত। তার জন্য লবণটা কিন্তু সবার শেষে দিতে হবে। তাহলে দেখবে ঢ্যাঁড়সের এই পিসগুলো একদম গোটা গোটা থাকবে, অথচ খুব সুন্দর একদম নরম হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। লবণটাকে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেব গরম জল। একটুখানি ঝোলঝোল করে রান্না করতে হবে, যেহেতু গরম গরম ভাতের সাথে সার্ভ করব। একটুখানি ঝোলঝোল করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো সেই আন্দাজে পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে ঝোলের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো এখন একটু ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রথমে 5 থেকে 6 মিনিট সময় ধরে ঢ্যাঁড়স আলু তরকারিটাকে একটু রান্না করে নিতে হবে। মাঝখানে ঢাকনাটা তুলে এইভাবে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তাহলে দেখবে ঢ্যাঁড়স আলুর এই তরকারিটা খেতে আরও বেশি টেস্টি হবে। আলুগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, আর ঢ্যাঁড়স নরম হতে তো একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু ঢ্যাঁড়স নরম হয়ে যায়। তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এই সময় দিতে হবে একটু স্বাদ মতো চিনি। তো হাফ চামচ চিনি আমি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। ঢ্যাঁড়স আলুর তরকারিটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, অনেকে চিনি খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে যেতে পারো। তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি আর চিনিটাকে দিয়ে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে আরও একবার একটু ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ঢ্যাঁড়স আলুর তরকারিটাকে রান্না করে নিলাম। এইরকম একটু ঝোলঝোল রেখেছি, তাহলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। তো ঢ্যাঁড়স আলুর তরকারিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে সবশেষে এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে একটু ভাজা মশলা। এর মধ্যে আছে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভাজা মশলা একদমই সামান্য পরিমাণে দিতে হবে। ভাজা মশলাটাকে দিয়ে খুব ভালো করে ঢ্যাঁড়স আলুর তরকারির সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়স আলুর নিরামিষ তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর এই রকম ঢ্যাঁড়স আলুর তরকারি রান্না করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই ঢ্যাঁড়স আলুর নিরামিষ তরকারি দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই শেষ হয়ে যাবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দিলাম। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই নিরামিষ ঢ্যাঁড়স আলুর তরকারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।